দেখো না, ঘরের চালের কি বেহাল দশা। চালটা না সরালে ঘর যে পানিতে ভেসে যাবে। সেসব রাখো তো। আজ যে মেয়ের জামাই আসতে চলেছে, সে খেয়াল আছে তোমার? বাজারে যেতে হবে না? এই ঝুম বর্ষায় অতিথি, এই সময় ওরা কেন যে আসে? হাতে কাজ নেই, টাকা পয়সাও নেই, জামাই আদর করবো কেমন করে বলো তো? কত বছর তো তোমার কানের দুল বিক্রি করে কোনো মতে চলেছিল, কিন্তু এবার তা বললে কি হয় বলো তো? একটা মাত্র মেয়ে আমার, আসে তো মাত্র দুটো দিনের জন্যে। যাও, তুমি বাজার করে নিয়ে এসো। বড় মাছ, মাংস আর কিছু সবজিও এনো। তা না হয় আনবো, কিন্তু আজ তো হাটবার নয়, মাংস পাবো কেমন করে? কাল তো হাটের দিন, আজ না হয় আমার পোষা মুরগিটাই রান্না করে দেব। দেশি মুরগি নারকেল দিয়ে রাঁধলে জামাই আমার তৃপ্তি করে খাবে। আচ্ছা, যা ভালো করো তাই করো, আমি বাজারে গেলাম। ও শোনো, আবার কি হলো? পেছন থেকে ডাকতে আছো কেন? মুগ ডাল এনো। কাটা পোনার মাথা দিয়ে মুগ ডালও করবো, কেমন? কিন্তু এত টাকা? ধারে এনো, দুটোই তো দিন। পরে না হয়ে আমরা নুন ভাত খেয়ে সবার টাকা পরিশোধ করে দেব। যাই, গিয়ে দেখি কি করতে পারি। কিছু করতেই হবে, জামাই আদরে কি কমতি রাখা যায় বলো তো? কমতি কি আর রাখতে চাই বলো, কিন্তু টাকাতেই তো আটকে যাই গো। মা, ও মা, কোথায় তুমি? দেখো, আমরা এসে গেছি। এই তো আমি। জামা, ওই তো পানি রেখেছি, মুখ হাত ধুয়ে বস। বাবা জীবন, তুমি ভালো আছো তো? হ্যাঁ মা, আছি। সীমা, আমি যাচ্ছি, পানি নিয়ে এসো। ও মা, বাবা কোথায় গো? তোর বাবা তো সবে বাজারে গেল। সে সকাল থেকে এত বৃষ্টি, মানুষটা বের হতেই পারেনি। তুই যা মা, আমি রান্নাটা চাপাই। ইস মাগো, যেমন কাদা তেমন বৃষ্টি। এজন্যই তোমাদের এ গায়ে আসতে চাই না। দামি কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেল। অমন করে বলো না, বর্ষায় তোমার কটা দিনই তো ছুটি, তাই তো এলাম। আমি ছাড়া বাবা মায়ের কে আছে বলো তো? বছরের একটা সময় তো দুটো দিনের জন্য আসতে পারি। তুমি আর রাগ করো না তো। রাগ করবো না কেন? বছরের এই সময় একটা বার আসি মাত্র, তারপরেও তো তেমন আপ্যায়ন দেখি না, যেন সারা বছরের কামাই জামাই নিতে এসেছে। তোমার হাত পা গুলো একটু টান ধরছে বললে একটু টিপে দেবো? গিয়ে দেখো রান্না কত দূর, বড্ড খিদে পেয়েছে। আর যদি দেখো খাবার দিতে দেরি হবে, তবে এসে না হয় আমার গলাটা টিপে দিও, খিদের জ্বালায় মরে গেলাম। সীমা একে একে খাবার এনে ওর স্বামীকে খেতে দেয়। ভয়ে সীমার মুখটা শুকিয়ে যাচ্ছিল। এসো খেয়ে নাও। এ কি গো, 5 রকমের ভাজা, ডাল দিয়ে মাছের মাথা, মাছের ঝোল আর মুরগির ঝোল, ব্যাস এটুকুই? বলি, আমি যে বর্ষার দিনে ইলিশ খেতে ভালোবাসি, সাথে রেওয়াজি খাসিও খাই, সেসব কিছু নেই নাকি? আসলে আজ তো হাটবার নয়, আজকের মতো এটুকু দিয়ে খেয়ে নাও কষ্ট করে। কাল বাবা সকাল সকাল হাটে যাবে। নাও, মা খুব যত্ন করে নারকেল দুধ দিয়ে দেশি মুরগি রেঁধেছে, খেয়ে নাও। আর পুকুরে টাটকা রুই, তুমি খাও। এসো। এত আয়োজন, তবু মন মতো না হওয়ায় জামাই রাগী মুখে খেতে বসলো। একে একে সব খাবার খেলো। খাবার খেয়ে কি বসে থাকবো, নাকি হাত ধোয়ার পানি পাবো? দাওয়ায় সাবান পানি রেখেছি, তুমি বললে এখানে এনে দিচ্ছি। থাক, আমি দাওয়াই গিয়ে হাত ধুয়ে নিচ্ছি। শোনো, রাতে কিন্তু গরম ভাত, সাথে হরেক পদের ভর্তা চাই কিন্তু আমি। আমি মাকে বলবো। হাত ধুয়ে সীমার জামাই ঘরে এসে বসলো। তখন একটি প্যাকেট হাতে
সীমার বাবা সবুজ মিয়া সেখানে এলো। জামাই বাবা, তুমি খাবার খেয়েছো? হ্যাঁ বাবা, এই আর খেলাম আর কি। নাও, তোমার জন্য শার্ট আর প্যান্টের কাপড় এনেছি, তোমার খুব ভালো লাগবে দেখো। এসব কাপড় নাকি শহরের লোকেরা পরে। এসবের আর কি দরকার ছিল বাবা, থাক, এনেছেন যখন দেখবনি। আমি একটু জিরোবো, আসলে দুপুরে খাওয়ার পর ভাত ঘুম না দিলে আমার ঠিক জমে না। ঠিক আছে জামাই বাবা, তুমি ঘুমাও, আমি পরে আসব। সেই ভালো। বিকেলে জামাই ঘুম থেকে উঠতেই সীমা তাকে নাস্তা দিল। নাও, এগুলো মা তোমার জন্য বানিয়েছে। তেলের পিঠা আর কটা পুলি, হাই রে জামাই আদর। শোনো, কাল বিকেলে এখান থেকে আমরা চলে যাব, কথাটা যেন তোমার মনে থাকে। কালি? আচ্ছা, তাই হবে। বাড়ির সকলে কোথায়? কোনো সারা শব্দ নেই। পাশের বাড়ির কাকিমার গরুটা মরে গেছে, বৃষ্টির জন্য ঘরটাও ভেঙে পড়েছে। আহারে, অবলা প্রাণীটা না জানে কত কষ্ট পেয়েছে। সকলে সেখানেই গেছে। তুমি যাওনি কেন? তুমি ঘুমাচ্ছিলে, আবার সময় মতো তোমাকে নাস্তা দিব, তাই আর কি। তুমি যাও, কাল তো ফিরতে হবে। এরপর আর কারো সাথে আগামী বর্ষার আগে তো দেখা হবে না। তুমি ঘরে এসো, আমি খেয়ে নেব। ঠিক আছে। জামাই দাওয়ায় এসে বসলো, দেখলো ঘরের পাশের দরজাটা খোলা। এই বাড়ির লোকদের কোনো আক্কেল নেই। যেখানে যাবি যা, দরজাটা তো লাগিয়ে যাবি। যাই, আমি বরং আটকে দিয়ে আসি। জামাই গিয়ে দেখলো দরজাটা ভাঙা, আর পাশেই একটা আধ ভাঙা টেবিলে কিছু খাবার ঠেকে রাখা। এই বাটির খাবার তো আমাকে খেতে দেয়, আর পাশের সবজি আর ডাল দিয়ে ওরা নিশ্চয়ই খেয়েছে। এ বাবা, এ ঘরের চাল তো দেখি ফুটো, পানিও পড়ে। এসব দিক আমি শ্বশুর বাবার তো ছেলে পুলে নেই, আর এবছর ফসলও ভালো হয়নি, তাই এদের এত কষ্ট। আরে জামাই বাবু যে, কেমন আছেন? এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? ভাবলাম বৃষ্টিটা ছেড়েছে, তাই একটু বাজার থেকে ঘুরে আসি। আপনার শার্ট প্যান্ট পছন্দ হয়েছে নাকি? তুমি কেমন করে জানলে? তোমার শ্বশুর বাবা আমাকে সাথে নিয়ে কিনে আনলো। আমার কাছে তো ঘরের খড় কিনবে বলে টাকা দিয়েছিল, কিন্তু আপনি এসেছেন, তাই সে টাকা নিয়ে বাজারের সবচেয়ে বড় দোকান থেকে আপনার জন্য পোশাক কিনল। সবুজ কাকা বড্ড ভালো লোক। আমি এখন বাজারে যাই, নয়তো আবার বৃষ্টি আসতে পারে। সে না হয় যাবে, সামনেই আমাদের গ্রামের চায়ের দোকান। তোমাকে চা খাইয়ে না ছাড়লে কেমন দেখায়? হাজার হোক, এ গ্রামে তোমার মতো উচ্চবংশীয় শিক্ষিত জামাই আর একটাও নেই। আসো আসো। সে আরেকদিন হবে, আজ চলি। জামাই বাজারে এসে দেখলো একটি থলে হাতে শ্বশুর মাছের দোকানের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। শ্বশুরকে দেখে সে কিছুটা এগিয়ে গেল। কে সবুজ মিয়া, আজ কি মাছ নেবে গো? কাল তো বললে মস্ত বড় ইলিশ নেবে। এই দেখো, জোড়া ইলিশ এনেছি, এর দাম একদম 3000 টাকা। দিয়ে দাও ভাই, জামাই আমার আজকেই চলে যাবে। সে ইলিশ খেতে বড্ড ভালোবাসে। একটা আজ রেঁধে খাওয়াবো, আর যাওয়ার সময় আরেকটা রেঁধে দিয়ে বাড়ির লোকদের জন্য পাঠিয়ে দেব। কালকের রুই মাছের দাম সহ আজ 4500 টাকা হয়েছে, সেটা দাও। 4500? বলছি ভাই, তুমি লিখে রাখো, আমি ধীরে ধীরে সব টাকা শোধ দিয়ে দেব। আসলে বর্ষায় হাতে কাজ নেই, জমির ফসলও ভেসে গেছে। বৃষ্টি ছাড়লে তোমার সব টাকা আমি শোধ করে দেব। না না না, তা বললে কেমন করে হবে গো? আমার ছোট্ট দোকান, ধারে মাছ দিতে আমি পারবো না। দাও না ভাই, 2 দিনের জন্য মেয়ে জামাই এসেছে, ইলিশ না হলে যে মান থাকে না।
না 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 না, তা হবে না, অন্য দোকান দেখো। ভিড় করো না, যাও। আর কোথায় যাব ভাই? আর কেউ তো কাটাপোনা বিক্রি করে না। দেখো, আমার এক কথা, আজ নগদ কাল বাকি। তখন সেখানে এলো জামাই। আরে জামাই বাবা, তুমি বাজারে কেন এসেছো? তুমি যাও বাবা, আমি বাজার নিয়ে যাচ্ছি। এই তো তাজা দেখে ইলিশ মাছ নেব, তারপর একে একে সব বাজার সেরে বাড়ি ফিরবো। আজ বাজার আমি করব বাবা, আপনার যা যা ইচ্ছে সব থলে ভরে নিন। মেয়ে জামাই হলেও আমি তো আপনাদেরই ছেলে, তাই না? আসুন। দুই থলে ভর্তি বাজার নিয়ে সবুজ মিয়া আর জামাই বাড়ি ফিরল। বাবা, এই তোমার আসার সময় হলো? মা কখন থেকে বসে আছে বলো তো? আমরা তো দুপুরের পরই চলে যাব। জামাই বাবা কি করেছে দেখো না, একদম ভোরে ভোরে সব বাজার করেছে। এত বাজার নিয়ে তাড়াতাড়ি কেমন করে আসি বলো তো? যাই, থলেগুলো নিয়ে তোর মার কাছে দিয়ে আসি। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি জল খাবার দিচ্ছি। সীমা, আমি শুধু তোমাকে দেখেই বিয়ে করেছিলাম। তোমার বাবার আর্থিক অবস্থা বুঝতে চাইনি। অফিসে সকলে শ্বশুরবাড়ি থেকে এটা পেয়েছে ওটা পেয়েছে গল্প করে, আর আমি ঘরে ফিরে তোমাকে চাপ দেই। আমরা যে দুদিন এখানে থাকি তোমার মুখে কোনো হাসি থাকে না, তুমি সব সময় ভয়ে কাটাও, কোনো হাসো না তুমি, কিন্তু তোমার হাসিতেই তোমাকে খুব মানায়। আসলে বাবার তো বয়স হচ্ছে, ঘরে কোনো ভাই নেই, বাবা একা আর পেরে উঠছে না। তবে তুমি এত কিছু করতে গেলে কেন? বারে বারে, তুমি আমার বাবা মায়ের কত খেয়াল রাখো। তারা অসুস্থ হলে খাওয়া ঘুম ভুলে তাদের সেবা করো। আমি কেন পারবো না সামান্য বাজার করে তোমাদের সাথে আনন্দ করে খাবার খেতে? যাও, তুমি মাকে সাহায্য করো। আর হ্যাঁ, আমরা যাচ্ছি না, আমরা আরো কটা দিন এখানে থাকবো। আর যে কটা দিন থাকবো সেই প্রত্যেকটা দিন বাজার আমি করব এবং নিজে গিয়ে বাজার করব। সীমা সুন্দর করে হাসল। আজ ওদের ঘরে এলাহি আয়োজন। সীমা সব গুছিয়ে ওর জামাইকে খেতে রাখলো। বাইরে পড়ছে ঝুম বৃষ্টি। এসো, খাবার খাবি, এসো। দেখো না, মাছ তোমার জন্য কত কি রান্না করেছে। আহ, ইলিশের কি গন্ধ, সারা বাড়ি মমও করছে। তা বলো, বর্ষার অতিথির আনা ইলিশ কেমন গো? খুব ভালো। এসো তো, খাবার খাবে, এসো। একা কেন খাবো? মা বাবা সবাই আমরা একসাথে খাবো। যাও, সবাইকে ডেকে আনো। এ কি বাবা, তুমি এখনো খেতে বসোনি? কত বেলা হয়ে গেল। এসো, খাবে, এসো। মা, বাবা, আপনারাও বসুন। আজ বৃষ্টি দেখতে দেখতে মজা করে সব খাবার খাবো, বিশেষ করে এই ইলিশের পদগুলো। এ কি বলছো জামাই বাবা? জামাইয়ের সাথে একসাথে খাওয়া যায় নাকি? তুমি খাও, আমরা পরে খেয়ে নেব। আমি তো আপনাদের ছেলে, তাহলে আমার সামনে খেতে আপত্তি কোথায়? বসুন মা, বসুন তো। সীমা, দাও, সবাইকে খেতে দাও। আচ্ছা, আমি খেতে দিচ্ছি, তোমরা শুরু করো তো। আজ যেন আমার পরিবার পূর্ণতা পেল। চিরকাল এমনটাই চেয়েছি। তুমি বেঁচে থাকো বাবা, তোমার মতো বর্ষার অতিথি যেন সব ঘরে আসে। সোনা জামাই। সত্যি আমাদের ভাগ্য কত ভালো। আমরা ভাগ্য করে এমন জামাই পেয়েছি। নাও বাবা, মজা করে খাও। মাসিমা, নে শুরু কর, কত বেলা হলো যে। নিয়ে যান দাদা, বেগুন নিয়ে যান, খুব ভালো বেগুন, একদম সস্তা, মাত্র 10 টাকা কেজি। বেগুনগুলো বেশি সুবিধার মনে হচ্ছে না, কেমন শুকনো শুকনো লাগে, তেমন একটা ভালো না। আরে কি যে বলেন না দাদা, গাছ থেকে সকালেই তুললাম, একদম টাটকা বেগুন। না না,
আমার পছন্দ হচ্ছে না দাদা। ওই লোকের বেগুনগুলো বেশ ভালো, আমি বরং ওখান থেকে কিছু বেগুন কিনে নিয়ে যাই। এভাবে এক বেলা কেটে গেল, কিন্তু দুঃখু একটাও বেগুন বেচতে পারল না। কপালে কি লেখা ছিল কে জানে, সারাদিনের ভেতর একটা বেগুনও বিক্রি করতে পারলাম না। দুঃখদা, চিন্তা করে কোনো লাভ নেই, এবার বেগুন খুব সস্তা, ফ্রিতে দিলেও কেউ নিতে চাচ্ছে না। তাই তো দেখছি রে, কি করব এখন এত বেগুন নিয়ে? এবার খেতে বেগুনও ধরেছে অনেক। আমি আজই গিয়ে সব বেগুন গাছ তুলে গরু ছাগলের সামনে দিয়ে দেব, তারা অন্তত খেয়ে বাঁচুক, এরপর অন্য কিছু চাষ করব আর কি। তাহলে আমিও সেটাই করব দাদা। তোমাদের তো যাই হোক 2-5 কেজি বিক্রি হয়, কিন্তু আমি সারাদিনে 1 কেজিও বিক্রি করতে পারি না। কি গো, তোমার আবার কি হলো? এই বেগুন সব গরুর সামনে দিচ্ছ কেন? কি আর করব বলো, সারাদিন বসে থেকে একটা বেগুনও বিক্রি করতে পারিনি, ফ্রিতে দিলেও কেউ নিতে চাচ্ছে না। এবার হাটে মাঠে বেগুনের একদম ছড়াছড়ি। কি করবে এবার? সংসারটা চলবে কি করে? আমাদের এই দুঃখের দিন কি কোনো দিনও ঠিক হবে না? জানি না গিন্নি, সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। আমি যেখানেই যাই সেখানেই শূন্য হয়ে যাই। আগেরবার বেগুনের চাষ করলাম না, কিন্তু বেগুনের দাম হলো একদম আগুন বরাবর। এবার বেগুন করলাম, বেগুন একদম সস্তা। সবই আমার পোড়া কপাল। আরে দুঃখু দাদা, সব বেগুন গরুকে দিয়ে খাওয়াচ্ছ কেন? আমি জানতাম এবার বেগুন সস্তা হবে। মানুষ যে ফসল চাষ করে আমি প্রতিবারই তার উল্টাটা করি, বুঝলে? তোমাদের দাদা টাকা আছে, চাইলেই যখন যেটা ইচ্ছা করতে পারো, কিন্তু আমি তো চাইলেই সবকিছু করতে পারি না। টাকা কি আর কেউ ঘরে দিয়ে যায় রে? বুদ্ধি দিয়ে রোজগার করতে হয়। এবার বেগুন একদম লস খেলাম গো, এবছর আর বেগুন চাষ করব না, বুঝলে দাদা? এবার আমি মিষ্টি কুমড়া চাষ করবা। বেগুন আমার জীবনটাই একেবারে শেষ করে দিল। এবার আমি উচ্ছে, ডাটা, লাউ এগুলো চাষ করব। দিনুদা, তুমি কি চাষ করবে? এবার আমি টমেটো চাষ করব। এই যে দুঃখু, তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন? তুই কি চাষ করবি? হাতে টাকা করে কিচ্ছুটি নেই, নতুন করে যে সবজির বীজ কিনবো সেই টাকাও নেই। আমার মনে হয় আবারও বেগুন চাষই করতে হবে। তোর যা ইচ্ছে কর, কিন্তু আমরা এবার ভিন্ন কিছু চাষ করব। তুইও ভেবে দেখিস, তোর খারাপ হোক সেটা আমরা কেউ চাই না, বুঝলি? কিছুদিন পর থেকে চাষিরা যে যার মতো খেতে আলু, পটল, টমেটোর বীজ রোপণ করলো। দুঃখুও তার জমিতে চাষ দিয়ে সেখানে বেগুনের বীজ বপন করলো। দেখতে দেখতে বেগুন গাছগুলো বেশ বড় হয়ে গেল। কি গো, তোমার গাছ শেষ হলো নাকি? নাকি এখনো গাছ বাকি আছে? ইস, কি কাঠফাটা রোদটাই পড়েছে আজ। না গো গিন্নি, কাজ শেষ হয়নি। বেগুন গাছগুলোর এত যত্ন করছি, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না, কেমন জানি কুকড়ে যাচ্ছে। গাছে একটু সার মাটি না দিলে কি ভালো হয়? বাকিতে করে হলেও কিছু সার মাটি এনে বেগুন গাছে দিও। আমাকে কেউ বাকিতে যে সার দিতে চায় না গিন্নি, যার কাছেই যাই সবাই কেমন যেন বাঁকা চোখে তাকায়। নিজে খেটে খুটে যা হয় তাই লাভ, কিচ্ছু দেবে না এই বেগুন গাছে। তাই এসো, এবার খেয়ে নাও। হাতে এখনো কিছু কাজ বাকি আছে, তুমি ভাত রেখে যাও, আমি পরে খেয়ে নেব। ভাত খাচ্ছিস বাবা? হ্যাঁ গো বুড়িমা, সকালে গরিবের পান্তা ভাত ছাড়া আর কি জোটে? তোর ওখান থেকে আমায় কিছু খাবার দিবি বাবা? হ্যাঁ, তো খিদে লেগেছে,
যে হাঁটতে গেলেও পা দুটো খুলে আসছে। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না বুড়িমা, কিন্তু এ যে পান্তা ভাত, তুমি কি খেতে পারবে পান্তা ভাত? কেন পারবো না বাবা, আমিও তো তোদের মতনই মানুষ। তবে আর দাঁড়িয়ে কেন, এসো এখানে, এসো এসো, এই নাও, খাও। জানো বুড়িমা, এবার গাছে খুব বেগুন হয়েছিল, যদি বিক্রি করতে পারতাম অবস্থার হয় একটু উন্নতি হতো। তোমাকে এই পান্তা ভাত খেতে দিতাম না, আমার বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে পেট ভরে ভালো করে খাবার দিতাম। এ আর কম কিসে বাবা, অনেকদিন পর পেট ভরে শান্তি করে দুটো ভাত খেলুম। আমার কপালটা যে দুঃখে ভরা বুড়িমা, কোথাও কোনো কাজ করে উন্নতি করতে পারি না। জানি না এবার কি হবে, তবে এতদিন যখন ভালো হয়নি, এবারও হবে না। দেখো বেগুন গাছগুলো কেমন কুকরিয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না রে বাবা, তুই এত চিন্তা করিস না তো। তোর মনটা খুব সহজ সরল, তাই হয়তো সৃষ্টিকর্তা তোর পরীক্ষা নিচ্ছে। আশীর্বাদ করি বাবা, তোর মঙ্গল হোক, তোর খেতে সোনার ফসল ফলুক। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মাঠে চাষিদের এবার খুব ভালো ফসল হলো, কিন্তু দুখুর বেগুন গাছে সব পোকা আর কোকড়া বেগুন হলো। এবার তো তোর খেতে বাম্পার ফলন হয়েছে, খেতে লাউ আর টমেটো তো পরিপূর্ণ। শুনলাম বাজারে নাকি দামও ভালো লাউ টমেটোর, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, আমার খেতেও এবার খুব ভালো ফলন হয়েছে, কিন্তু আমাদের দুখুর খেতে কি হলো জানিস? সারাদিন এত পরিশ্রম করার পরেও গাছের বেগুন তো মোটেও ভালো হয়নি। এমন বেগুন বাজারে বিক্রি হবে বলে মনে হয় না। দুঃখের কপালে আর কি সুখ লেখা থাকে রে। এবারের বেগুনও গরুকে খেতে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পরিবার নিয়ে নির্ঘাত না খেয়ে মরতে হবে। কি গো, এইভাবে বসে রইলেছে? আজ দুদিন তো মাঠেও যাচ্ছ না, আবার কি হলো? মাঠে গিয়ে আর কি করব গিন্নি, বেগুনের অবস্থা একদম সস্তা, ফ্রিতে দিলেও কেউ নেবে না। আচ্ছা, এত চিন্তা করো না তো, না নিলে না নেবে। তোমাকে এভাবে চিন্তিত দেখতে আমার একদম ভালো লাগে না। বাড়িতে কোনো তরকারি নেই, যাও তো তুমি কিছু বেগুন তুলে আনো। পোকা কোকড়া বেগুন কি খেতে পারবে কেউ? পোকা পোকা, তা বেছে বাদ দিয়ে রান্না করলেই তো হবে। নিজেদেরটা নিজেরাই খেলাম, তাতে কি? কি রান্না করবে এই বেগুনের? একদম পোকা পোকা। কেন যে আমার সাথে এমন হয়? বউটাকে আজ পর্যন্ত একটু সুখের মুখ দেখাতে পারলাম না। নাও, এর থেকে বাদ দিয়ে দেখো রান্না করতে পারো কিনা। হোগো হোগো, বেগুনের ভেতর এগুলো কি? এটা তো সোনার মতো লাগছে। আরে এটা তো সোনাই। সবগুলো বেগুন কেটে দেখো তো। রীতা একে একে সবগুলো বেগুন কেটে দেখলো, বেগুনের ভেতরে সব সোনা। ওগো, তোমার তো সব সোনার বেগুন ফলেছে, কিন্তু এইটা কি করে সম্ভব? তবে কি বুড়িমার আশীর্বাদ? হ্যাঁ দুঃখু, ঠিকই বলেছিস। সৃষ্টিকর্তা কখন কার রসিলায় কি পাঠায় তা তো একমাত্র সেই জানে। এটা তোর কর্মের ফল। সৃষ্টিকর্তা কখনোই কাউকে ঠকায় না রে। ধন্যবাদ বুড়িমা, তোমাকে অনেক 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 ধন্যবাদ। গিন্নি, আমাদের সকল দুঃখের দিন এবার শেষ গো। আমার বেশি দরকার নেই, কোন রকম চলার মতো রেখে বাকিটা গরিব দুঃখী মানুষকে সাহায্য করব। তুমি বেগুন গাছের বেগুনগুলো তুলে আনো, সেখান থেকে সব সোনা সংগ্রহ করে তারপর একসাথে সব বিক্রি করব। হ্যাঁ গো গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। দুঃখু মাঠে গিয়ে তার ক্ষেত থেকে সমস্ত বেগুন তুলে
বাড়ি এনে একে একে সব বেগুন থেকে সোনা সংগ্রহ করলো। হ্যাঁ তো সোনা, বাবা গো বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। গিন্নি, সব কিছু যেন আমার একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। দুঃখু সব সোনা বিক্রি করে অনেক বড় লোক হয়ে গেল। সে একটা প্রাসাদ গড়ল। আমার সব কিছু যেন ঘোলা লাগছে। দুদিন আগেও যে দুঃখের এত কষ্ট ছিল, সে তার এই ঘন পোকরা বেগুন উঠিয়ে কি করে এত বড় লোক হয়ে গেল রে বাবা। আমি তো সেটাই ভাবি, সাথে বউয়ের মুখ ছামটি তো আছেই। এই যে ওই যে দেখ, দুঃখ চলে আসছে। চল, আজ বেটাকে শক্ত করে জিজ্ঞাসা করি তার ওই বেগুন গাছে কি ছিল। তোমরা তো দেখছি এক জায়গায় বসে, তা সবাই কেমন আছো? এই আছি কোন রকম। তা দুঃখু ভাই, তোমার হঠাৎ এই ধনী হবার রহস্যটা কি বলো তো আমাদের। তোমার বেগুন গাছে বেগুনের ভেতর এমন কি ছিল? আরে না না দাদা, ওসব কোনো কথা না, সবই সৃষ্টিকর্তার দান। আমার বেগুনগুলো হয়তো বা পোকরা ছিল, কিন্তু তার ভেতরে সৃষ্টিকর্তার আশীর্বাদ ছিল গো। তার কথা মন্দ বলিসনি দুঃখু, সত্যি তোর এতদিনের দুঃখ কষ্ট দূর হলো, এতে আমরাও অনেক খুশি রে। হ্যাঁ দাদা, তোমরাও তো আমার বিপদে পাশে ছিলে, কত সাহায্য করেছো। তোমাদের কথা আমি কোনোদিন ভুলবো না। তা আজ আসি, বাড়িতে আত্মীয় আসবে, তাই একটু হাটে যাচ্ছি। ঘটিপাড়া গ্রামে বাস করত সজল ও তার পরিবার। সজল ছিল একজন কাঠুরে। জঙ্গল থেকে কাঠ কেটে যা রোজগার হতো তাই দিয়ে কোনো রকমে সে সংসার চালাতো। এই যে বাবা, তুমি বাইরে বেরোচ্ছ বুঝি? হ্যাঁ রে মা, এই তো বের হচ্ছি। তোর মা খাবারটা আনলেই নিয়েই বের হব। মা কি রাতে তোমায় কিছু বলেনি বাবা? কই না তো, তোর মা তো আমাকে তেমন কিছুই বলেনি। কেন, কি হয়েছে সেটা তো বলবি। এই যে মা, তুমি এসেছো। কাল রাতে তোমায় কি বলেছিলাম সেই কথা কি তুমি বাবাকে বলনি? ইস, ভুলেই গেছি রে মা। তাছাড়া তুই তো জানিসই তোর বাবার তেমন আয় রোজগার নেই। যা আয় করে তা দিয়ে তো আমাদের সংসারটাই ঠিকভাবে চলে না। আহা গিন্নি, কি হয়েছে একটু বলবে তো আমায়। বাবা, ও বাবা, আমি চিংড়ি মাছ খাবো। আমার চিংড়ি খেতে খুব ইচ্ছে করছে। ও বাবা, আজকে তুমি আমায় কিছু চিংড়ি মাছ এনে দেবে বাবা? ও এই কথা। আচ্ছা আচ্ছা মা, আজ যে টাকার কাঠ বিক্রি করব তাই দিয়ে তোর জন্য চিংড়ি কিনে আনবো, কেমন? কিরে দাদা, তুই বাড়িতে এসেছিস? এত সময় কোথায় ছিলি রে? জানিস দাদা, আজ বাবা আমার জন্য চিংড়ি আনবে। না না বাবা, হাট থেকে চিংড়ি কিনে আনার কোনো দরকার নেই। আমাদের পুকুরে 2 দিন আগে বেশ কিছু চিংড়ি দেখেছিলাম। আর চিংড়িগুলো ধরে এনে মাকে দেব, মা টুসিকে রান্না করে দেবে। আচ্ছা বেশ, তাহলে এখন আমি আসি। শোন দাদা, বাবাকে তো চিংড়ি আনতে বারণ করলি, এবার কিন্তু তোকে চিংড়ি ধরে আনতেই হবে। আচ্ছা চল আমাদের পুকুরে, আমি জাল দিয়ে চিংড়ি ধরবো, তুই ওপরে দাঁড়াস, কেমন? দাঁড়া খোকা, একটু পরে যা। আগে দুটো খাবার খেয়ে নে, তোদের সাথে আমিও যাব। ইয়ে, কি মজা! চল দাদা, আগে কটা ভাত খেয়ে নি। পেটের ভেতর খিদে কেমন ডাকাডাকি করছে। আচ্ছা চল তাহলে। কিছু সময় পর বিট্টু তার মা ও বোন মিলে তাদের বাড়ির পাশের পুকুরে যায় চিংড়ি ধরতে। মালতী পুকুরে যেই তো অবাক হয়ে যায়। সে বিট্টুকে বলে,
কিরে খোকা, এখানে তুই জাল ফেলবি কিভাবে? পুকুরে তো পানাই ভরে আছে, তাছাড়া এখানে তো কোনো মাছ আছে বলেও মনে হয় না। তুমি চিন্তা করো না মা, আমি পানাগুলো উঠিয়ে না হয় জাল ফেলে দেখি, দেখবে এখানে অনেক মাছ আছে। এই বলে বিট্টু তাদের পুকুর থেকে একে একে সব কচুরি পানা তুলে ফেলে। এরপর বিট্টু জাল ফেলে, কিন্তু জালে একটাও মাছ ওঠে না। দেখেছিস দাদা, জালে একটাও চিংড়ি উঠলো না। বাবাকে তো চিংড়ি আনতে বারণ করে দিলি, তাহলে এবার আমি খাবো কি? তোর বাবাকে আবার অন্য কোনো দিন চিংড়ি আনতে বলবো রে মা। চল এবার বাড়ি ফিরে চল। এই বিট্টু, পুকুর থেকে উঠে আয় তাড়াতাড়ি। আমি বলেছিলাম না পুকুরে মাছ নেই? আমার কথা তো তোরা শুনলি না। আমি বাড়ি গেলাম, তোরা তাড়াতাড়ি আয়। দাদা, চিংড়ি খেতে আমার না বড্ড শখ। তুই একদিন আমায় চিংড়ি খাওয়াবি? হ্যাঁ রে আমার লক্ষ্মী বোন, আমি একটু বড় হই তখন তোকে ঠিক চিংড়ি খাওয়াবো, দেখিস। সত্যি বলছিস দাদা? তুই দেখবি তুই একদিন অনেক বড় লোক হবি। আমাদের বাবা মায়ের মতো গরিব থাকবি না। বাবা মা আমাদের একটু মাছ খাওয়ায় না। এমন বলতে নেই রে বোন, বাবা তো আমাদের জন্য রোজ কত পরিশ্রম করে, আমরা তো বাবার জন্যই দুমুঠো খেতে পারছি। সত্যি তো, আমার ভুল হয়েছে দাদা। আমি আর এমন কথা কখনো বলবো না। বাবার কাছে আর চিংড়ি খেতে চাইবো না। হয়েছে, বাড়ি চলে এসেছি। যা, তুই মায়ের কাছে গিয়ে বস, আমি গরুটা নিয়ে মাঠে যাই। এই বলে বিট্টু গরু নিয়ে মাঠে চলে যায়। মাঠ থেকে ফেরার পথে বিট্টু মাঠ পুকুরের ধারে একটা বড় চিংড়ি মাছ লাফাতে দেখে। ওরে বাবা, কত বড় এই চিংড়ি মাছটা! দেখি তো ধরতে পারি কিনা। কত বড় চিংড়িটা! কি যে খুশি লাগছে আজ। বোন আমার এত বড় চিংড়ি দেখলে খুব খুশি হবে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে চিংড়ি মাছটাকে দেখাই। এই বলে বিট্টু চিংড়ি মাছটা নিয়ে, এরপর গরুটা নিয়ে বিট্টু তাদের বাড়ির পথে রওনা দেয়। বিট্টু যখন তাদের পানা পুকুরের কাছে আসে, ঠিক তখনই বিট্টুকে তার গরুটা ধাক্কা দিয়ে পানা পুকুরে ফেলে দেয়। ইস, হাতটা মনে হয় কেটে গেছে। গরুটার ফেলার জায়গা পেল না। এ কি, চিংড়ি কোথায়? আরে, আমার চিংড়ি মাছটা কোথায় গেল? যা, চিংড়ি মাছটা পুকুরের পানিতে হারিয়ে ফেললাম। এত বড় চিংড়ি বোনকে আর দেখানো হলো না। একই রে ভাইয়া, তুই তো মাঠে গিয়েছিলি, অমন ভিজলি কি করে? আর বলিস না রে বোন, তোর জন্য মাঠের পুকুর থেকে একটা বড় চিংড়ি ধরেছিলাম। চিংড়ি মাছটা নিয়ে বাড়ি ফেরার পথে শয়তান গরুটা আমাকে আমাদের পানা পুকুরের পানিতে ফেলে দিল, আর চিংড়ি মাছটাও হারিয়ে ফেলেছি পুকুরে। আই শয়তান গরু, তুই আমার মাছটাকে ফেলে দিলি কেন? হ্যাঁ, চিন্তা করিস না বোন, যে করেই হোক আমি চিংড়ি মাছ ধরে তোকে খাওয়াবই। ঠিক আছে ভাই, তুই এখন যা। আমরা সবাই তো তোর জন্য না খেয়ে বসে আছি। তাড়াতাড়ি গরুটা বেঁধে খেতে আয়, সবাই একসাথে খাবো। কি রান্না করছো মা? কেমন চিংড়ি চিংড়ি সুগন্ধ বের হচ্ছে। চুপ কর তো, এবার তাড়াতাড়ি সবাই খেয়ে নে। চিংড়ি দিয়ে কসুর লতি আর চিংড়ি ঝোল। এত ছোট্ট চিংড়ি আমি খাবো না মা, আমার বড় চিংড়ি চাই। বাবা, তোমাকে তো আমি বড় চিংড়ি আনতে বলেছিলাম, তবে এত ছোট ছোট চিংড়ি আনলে যে আমি এসব খাবো না বাবা। মারে, হাটে আজ বড় চিংড়ি ওঠেনি, আজ এটা খেয়ে নে মা। বড় দেখে চিংড়ি এনে দেবো তোকে। জানো বাবা, আজ গরু নিয়ে বাড়ি ফেরার পথে ওই মাঠের পুকুর ঘাটে একটা বড় চিংড়ি পেয়েছিলাম। কত খুশি হয়ে চিংড়িটা বাড়ি আনছিলাম,
কিন্তু আমাদের পানা পুকুর ঘাট দিয়ে আসার সময় গরুটা ধাক্কা দিয়ে পুকুরের ভেতর ফেলে দিল, আর চিংড়িটাও হারিয়ে গেল। যদি তোর কিছু হয়েছে তো একটু সাবধানে থাকবি তো নাকি? গরুটাও হয়েছে একটা বজ্জাত, একটু কথা শোনে না। ইস, চিংড়িটা যদি পানিতে না পড়তো তবে কত মজা করে খেতাম। কাল সকালে তুই আর আমি গিয়ে চিংড়িটা খুঁজবো, ঠিক আছে দাদা? সারাদিন শুধু চিংড়ি আর চিংড়ি, তাড়াতাড়ি খেয়ে ওর দেখি। পানা পুকুরে চিংড়ি তোদের জন্য বসে আছে না, সত্য সব। মালতীর বকা শুনে টুসি আর কিচ্ছু বলে না। পরদিন টুসি বিট্টুকে ডেকে নিয়ে তাদের পুকুরে গিয়ে দেখে তাদের পানা পুকুরে অনেক চিংড়ি, আর এই দেখে টুসি তো খুব খুশি হয়ে যায়। ও মা, দাদা, কত বড় বড় চিংড়ি! দেখ, এত চিংড়ি আমাদের পুকুরে এলো কোথা থেকে? সেটাই তো বুঝতে পারছি না বোন, পুকুর তো চিংড়ি মাছে ভরে গেছে, এত চিংড়ি কোথা থেকে আসলো? বিট্টু আর টুসি যখন কথা বলছিল তখন তাদের সামনে একটা চিংড়ি এসে কথা বলতে শুরু করলো। কি এত ভাবছো তোমরা? তোমাদের এই পানি ভরা পুকুরে এত চিংড়ি এলো কেমন করে? তবে শোনো, আমি হলাম পরিরাজ্যের চিংড়ি, আর এই পুকুরে যত চিংড়ি দেখছো সব চিংড়ি পরিকন্যা তোমাদের দিয়েছে। পরিকন্যা দিয়েছে মানে? পরিকন্যা কেন আমাদের চিংড়ি দিতে যাবে? আর তুমি কেমন করে কথা বলছো? তুমি তো একটা চিংড়ি। আমি কথা বলতে পারি বিট্টু, তোমাদের পুকুরে কেমন করে চিংড়ি এলো তা তোমাদের সাথে খুলে না বললে তোমরা বুঝতে পারবে না। শোনো তাহলে, 3 দিন আগে পরিকন্যা ও তার সাথীরা পৃথিবীতে ঘুরতে এসেছিল। তখন তারা তোমাদের পুকুরে কিছু চিংড়ি দেখে। সেই চিংড়িগুলো দেখে পরিকন্যার খুব শখ জাগে চিংড়ি খাবার। ওই দেখো, একটা পুকুর দেখা যাচ্ছে, চলো আমরা পুকুরটায় যাই। ঠিক আছে, চলো নীলপরি। কত বছর পর পৃথিবীতে এসেছি বলো, আজ সারাদিন আমরা পৃথিবী ঘুরে বেড়াবো। চলো এবার পুকুরটার কাছে যাই। এই বলে পরিকন্যা উড়ে পুকুরের কাছে এলো, সাথে নীলপরিও আসে। মনে করেছিলাম পুকুরে গোসল করব, কিন্তু এই পুকুরটা দেখি পানায় পড়ে আছে। এখানে তো গোসল করা যাবে না। তুমি ঠিক বলেছ, তবে এখান থেকে চলো এবার। পরিকন্যা ও নীলপরি চলে যাবার জন্য পরিকল্পনা করছিল, ঠিক তখনই পরিকন্যা কিছু চিংড়ি মাছ দেখতে পায়। নীলপরি, এই দেখো, এই পানা পুকুরে কত সুন্দর চিংড়ি। চিংড়ি আমার খুব পছন্দের একটি মাছ। চলো চিংড়িগুলো নিয়ে আমরা রান্না করে খাবো। খুব ভালো হবে পরিকন্যা, চলো দুজন মিলে আমরা চিংড়ি মাছের বড়া তুলবো। কথাটা তুমি মন্দ বলনি নীলপরি। চিংড়ি মাছের বড়া তোলার কথা শুনে তো আমার জিভে জল চলে এলো। এরপর নীলপরি ও পরিকন্যা তাদের জাদু শক্তি দিয়ে পুকুর থেকে সব চিংড়ি তুলে নেয়। এরপর কিছু সময় পর টুসি ও বিট্টু তাদের পুকুরে মাছ ধরতে আসে। বিট্টু অনেক খুঁজেও একটা মাছও পায় না তাদের পুকুরে। এরপর বিট্টু ও টুসি যেসব কথা বলছিল, নীলপরি ও পরিকন্যা আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে। তাদের কথা শুনে পরিকন্যার খুব খারাপ লাগে। নীলপরি, আমরা মনে হয় খুব অন্যায় করেছি। চিংড়িগুলো ধরা ঠিক হয়নি। দেখো দেখো, ছোট্ট বাচ্চা মেয়েটা চিংড়ি খাবার জন্য কেমন করছি। একজনের পুকুর থেকে না বলে চিংড়িগুলো খেয়ে আমরা বড় অন্যায় করেছি। তাহলে এবার কি করবে? ওদের দেখলে তো মনে হচ্ছে খুব গরিব। মেয়েটার মুখে কেমন মায়া ভরা দেখো। ঠিকই বলেছো। আচ্ছা, এসব নিয়ে পরে ভাববো। এখন চলো আমরা পরিরাজ্যে ফিরে যাই। তারা পরিরাজ্যে ফিরে যায় আর পরিরানীকে সব খুলে বলে। তোমরা দুজন সত্যিই অন্যায় করেছো, তোমাদের ওই গরিব পরিবারকে সাহায্য করা উচিত। ঠিক আছে মা, আমরা কালই আবার পৃথিবীতে যাব আর ওদের সাহায্য করব। তারপর কি হলো সিন্ধি?
পরের দিন পরিকন্যা পৃথিবীতে আসে। বিট্টু, তুমি যেদিন গরুকে মাঠ থেকে খাইয়ে বাড়ি নিয়ে ফিরছিলে, ঠিক তখন পরিকন্যা আমায় এই পুকুর ধারে তোমার সামনে রেখেছিল, যাতে তুমি আমায় দেখতে পাও। আচ্ছা, ভাই তো শুধু একটা চিংড়ি পেয়েছিল, তোমাকে তাহলে এই পুকুরে এত চিংড়ি মাছ এলো কি করে? আমি হলাম জাদুর চিংড়ি। আমার পরিকন্যা এমন শক্তি দিয়েছে যে আমি যে পুকুরে যাব সেই পুকুরে কোনো মাছের অভাব থাকবে না। আমি যতদিন সেই পুকুরে থাকবো ততদিন ওই পুকুরে কখনো চিংড়িও ফুরোবে না। কি মজা, কি মজা! শুনেছিস দাদা, পরিকন্যা কত ভালো, আমাদের কতগুলো চিংড়ি দিল। আমি মন ভরে চিংড়ি খাবো। শুধু তুমি খাবে কেন মেয়ে? এখান থেকে চিংড়ি ধরে সেগুলো বিক্রি করে তোমরা তোমাদের অভাবও দূর করতে পারবে। তোমার কথা শুনে মনে শান্তি পেলাম। এবার যদি দুবেলা পেট ভরে খেতে পারি। চল বোন, আমরা কিছু চিংড়ি নিয়ে বাড়ি ফিরি। মা বাবা দেখলে খুব খুশি হবে। বাবা মাকে তো সব বলতে হবে, তাই না? এই বলে বিট্টু তাদের পানা পুকুরে নেমে অনেকগুলো চিংড়ি ধরে। এরপর তারা চিংড়িগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে বিট্টু চিংড়িগুলো তার মায়ের কাছে দেয়। কিরে বাবা, এত চিংড়ি কোথায় পেলি? চিংড়ি? কি বলছো গিন্নি? এরা ছোট মানুষ, চিংড়ি কোথায় পাবে? চিংড়ির যে দাম! হ্যাঁ, দেখো গো, কত চিংড়ি এনেছে ছেলে মেয়ে দুটো। সব আমাদের পানা পুকুরে চিংড়ি গো মা। জানো মা, আমাদের পুকুরে অনেক চিংড়ি আছে। মানে পানা পুকুরে এত চিংড়ি কেমন করে এলো? বাবা, আমি সব বলছি। কি বলছিস কি বাবা, সত্যি? তাহলে তো এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। তোর বাবাকে আর কষ্ট করে জঙ্গলে গিয়ে জীবজন্তুর ভেতর থেকে কাঠ কেটে আনতে হবে না। হ্যাঁ মা, সত্যি বলছি। এখন এগুলো জলদি রান্না করে চিংড়ি পাগল বোনটাকে খেতে দাও তো। তারপর সবাই মিলে একসাথে পুকুরে চিংড়ি দেখতে যাব। আজ থেকে আমি বড় বড় চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো। চিংড়ি ঝোল, চিংড়ির মালাইকারি, চিংড়ির বড়া, আরো কত কি। হয়েছে, খাদক মেয়ে একটা। তোকে আজ মন ভরে চিংড়ি খাওয়াবো আমি। তুমি ঠিকই বলেছো মা, শুধু চিংড়ি খাদক, তাই না রে দাদা? টুসির কথা শুনে সবাই হেসে ফেলে। এরপর মালতীতে রান্না করে। টুসি মন ভরে চিংড়ি খায়। এরপর বাড়ির সবাই মিলে তারা পানা পুকুরে চিংড়ি দেখতে যায়। পানা পুকুর ভর্তি চিংড়ি দেখে সজল তো অনেক খুশি হয়। সজল আর বিট্টু মিলে পুকুর থেকে অনেকগুলো চিংড়ি ধরে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতে যায়।